প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য লিজ পেমেন্টের যে লেকচার 2 নিয়ে হাজির হয়েছি। তো তোমাদের এর আগের ক্লাসে আমি তোমাদের কিছু বেসিক বিষয় আলোচনা করেছিলাম এবং সেখানে কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ অঙ্ক তোমাদেরকে করে দেখাবো কিভাবে তোমরা ম্যাথটা সমাধান করবা। কেমন? অনেক সময় ম্যাথগুলো করতে গেলে তোমরা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করো, বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হও, সেই বিষয়টাই আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অঙ্কটা হলো ন্যাশনাল ইউনিভার্সিটি 2016 সালের। আমি এখানে পূর্ণাঙ্গ ম্যাথটা তুলে ধরেছি, কারণ হলো ম্যাথটা তোমরা যদি ক্লিয়ারলি নাও বুঝতে পারো, সেটা 2016 সালের বইটা তোমরা খুলে নিবে, সেখানে ইনশাল্লাহ তোমরা পারবা। এখানে তোমরা যে ম্যাথটা দেখতে পাচ্ছ, সেই ম্যাথের মধ্যে আমি একটু ম্যাথটা পড়ি। সেখানে বলছে, অ্যাজিউমিং দ্যাট অন জানুয়ারি 1, 2016 কিম্বারলি ক্লার্ক কর্পোরেশন সাইন এ 10 years নন ক্যান্সেলেবল লিজ এগ্রিমেন্ট টু লিজ এ স্টোরেজ বিল্ডিং ফ্রম শেফিল্ড কোম্পানি। কিছু আমি সংক্ষিপ্ত করেছি, সেটা তোমরা প্রশ্ন দেখলে বুঝতে পারবা। মানে এখানে কিম্বারলি ক্লার্ক একটা চুক্তি করছে তাদের সাথে, যে শেফিল্ড কোম্পানির সাথে চুক্তি করেছে। কেমন? তো দ্য এগ্রিমেন্ট ইকুয়াল রেন্টাল পেমেন্ট 72,000 বিগিনিং অফ জানুয়ারি 1, 2014। অর্থাৎ প্রত্যেক বছরের শুরুতে তারা কি করবে? 72,000 টাকা ইকুয়াল রেন্টাল প্রদান করবে। ঠিক আছে? আচ্ছা, ফেয়ার ভ্যালু অফ দ্য বিল্ডিং অন জানুয়ারি 1, 2014 4,40,000। ফেয়ার ভ্যালু জিনিসটা হলো যে ওই সম্পত্তিটার মূল্য বর্তমানে বাজার মূল্য হলো 4,40,000। বাজার মূল্য 4। আমি তোমাদের কাছে ডিটেলস অঙ্কটার মাধ্যমে দেখিয়ে দিব সেটা কীভাবে আমরা কম্পেয়ার করব। দ্য বিল্ডিং হ্যাজ 12 years লাইফ উইথ আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু 10,000। স্টেট লাইন মেথড, অর্থাৎ স্টেট লাইন মেথডে এটার ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করার জন্য বলেছে। আর বিল্ডিংটার মেয়াদ হলো 12 বছর। মনে রাখবা, বিল্ডিংয়ের মেয়াদ 12 বছর। আমার বিল্ডিংটা আমি যে কিম্বারলি ক্লাস, উনি লিজ নিচ্ছে 10 বছরের জন্য। কেমন? এটা খেয়াল রাখবা। ওকে, দ্য লিজ ইজ নন রিনিউয়েবল এট দ্য এন্ড অফ লিজ টার্ম দ্য বিল্ডিং রিভার্টস টু দ্য লেজার। অর্থাৎ বিল্ডিংটা লেজার মেয়াদ শেষে লেজার সে লেজারের কাছে হস্তান্তর করবে, লেজার এটা নিয়ে নেবে, কারণ এখানে বার্গেন ফার্সেস অপশনের কথা বলা নাই। আচ্ছা, কিম্বারলি ক্লার্ক ইনক্রিমেন্টাল বোরোয়িং রেট 12% পার ইয়ার অ্যান্ড দ্য লেজার ইমপ্লিসিট রেট ইজ নট নন বাই কিম্বারলি ক্লার্ক। কিম্বারলি ক্লার্ক হলো লিজি কিম্বারলি ক্লার্ক, শেফিল্ড কোম্পানি হলো লেজার। তো কিম্বারলি ক্লার্ক যে তার ইনক্রিমেন্টাল বোরোয়িং রেটটা আসলে কি, আমরা একটু আবারও বলি। ইনক্রিমেন্টাল বোরোয়িং রেট হলো যেটা হলো যে লিজি কিম্বারলি ক্লার্ক সে যখন এই সম্পত্তিটা লিজ নিবে, তখন তার কাছে পর্যাপ্ত অর্থ নাও থাকতে পারে, নেই। সে কী করবে? লিজিং কোম্পানি বা বিভিন্ন সংস্থা থেকে সে ঋণ করবে। সেই ঋণ করলে সেই ঋণের যেই হারটা, সেই হারটা দিয়েই সে কী করবে? বাট্টাকরণ করবে এই যে লিজ পেমেন্টটা। কেমন? এটাই। আচ্ছা, দ্য ইয়ারলি রেন্টাল পেমেন্ট ইনক্লুডস 2,470.51 অফ এক্সিকিউটিভ কস্ট রিলেট টু দ্য ট্যাক্সেস অন দ্য প্রপার্টি। এবং সে যে প্রতিটা কিস্তি দিবে, সেই কিস্তিটার মধ্যে 2,470.51 টাকা তোমার এই এক্সিকিউটিভ কস্ট যুক্ত আছে সেখানে। কেমন? মনে রাখতে হবে, যদি আমরা রেন্টাল পেমেন্ট যে 72,000 টাকা দিচ্ছি, সেখানে এই ধরনের কোনো খরচ অ্যালাউ না, সেটা আমরা বাদ দিব। ওকে, তো এখানে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রি 2014-15 কিম্বারলি ক্লার্ক কর্পোরেট, এটা ওকে। তো যখন আমরা এভাবে অঙ্কটা যখন আমরা দেখব, আমরা সমাধান করতে যাব, আমরা প্রথমে একটা বিষয় খেয়াল রাখবো যে এই ম্যাথটা কোন ধরনের লিজের মধ্যে আছে। আমি দু ধরনের লিজ সম্পর্কে তোমাদের সাথে কথা বলেছি, একটা হলো ক্যাপিটাল লিজ, একটা হলো আমাদের অপারেটিং লিজ। কেমন? তো অপারেটিং বলছে সেটা নন ক্যান্সেলেবল, সেটা ক্যান্সেলেবল এবং সেটার মেয়াদ 1 থেকে 5 বছরের মধ্যে সেটা হবে। সেটা আমি ম্যাথ করাইনি, কিন্তু আমি করতে। তো এখানে আরেকটা বলছিলাম ক্যাপিটাল লিজ বলছিলাম যে সেটা নন ক্যান্সেলেবল। সেখানে আমরা এখানে দেখছি নন ক্যান্সেলেবল একটা শব্দ, এখানে তোমরা দেখতে পাচ্ছ নন ক্যান্সেলেবল একটা শব্দ এখানে আছে।
আচ্ছা, আমার প্রথম যে কাজটা হলো এটা আসলে কোন টাইপের লিজ আমাকে সেটা আইডেন্টিফাই করা। তো আমি কিভাবে আইডেন্টিফাই করব? প্রথম হলো যে এখানে আমি দুটো অপশন আমার কাছে মনে রাখবা, আমি চারটা অপশনের মাধ্যমে আমি এই লিস্টটা করতে পারি। চারটা কন্ডিশন, একটা কন্ডিশন হলো ট্রান্সফার ওনারশিপ, একটা কন্ডিশন হলো বার্গেন পারচেজ অপশন। তো এখানে এই গেল একটা, আরেকটা হলো যে ইকোনমিক লাইফ। ইকোনমিক লাইফ বলতে এই কিম্বারলি ক্লার্ক যে লেজার, হ্যাঁ, কিম্বারলি ক্লার্ক সে, এই যে কিম্বারলি ক্লার্ক সে এই বিল্ডিংটা কত পার্সেন্ট ব্যবহার করবে সেটা আমরা দেখব। তাহলে পার্সেন্টেজ আমরা এখানে লিখতে পারবো পারি পার্সেন্টেজ অফ ইকোনমিক লাইফ, ইকোনমিক লাইফ অফ বিল্ডিং, ইকোনমিক লাইফ অফ বিল্ডিং সেটা হলো যে দেখো এই বিল্ডিংটার টোটাল লাইফ হলো 12 ইয়ার্স, কেমন 12 ইয়ার্স, সে ব্যবহার করবে, কিম্বারলি ব্যবহার করবে 10 ইয়ার্স, হ্যাঁ, তাহলে সে এটা হলো যে তার 83.33%। আমরা জানি যে 75%-এর বেশি সময় যদি কোনো সম্পদ ব্যবহার করা হয় তাহলে সেটা কি, সেটা ক্যাপিটাল লিজ। তাহলে আমি একটা কন্ডিশন আমি শিওর হলাম যে এটা একটা ক্যাপিটাল লিজ, মনে থাকবে। অর্থাৎ ক্যাপিটাল লিজ হলো যদি কোনো সম্পদের 75%-এর বেশি ব্যবহার করা হয় তাহলে সেটা ক্যাপিটাল লিজ। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। এরপরে আমাদের আরেকটা ক্রাইটেরিয়া হলো যে আমি কিভাবে সেটা আমি আরেকটাভাবে নির্ণয় করতে পারি যে এটা ক্যাপিটাল লিজ কিনা, সেটা হলো প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে, কেমন। তো আমরা এখানে প্রথমে যেটা নির্ণয় করব সেটা হলো যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে অ্যানুয়াল পেমেন্ট সেটা হলো 72,000 আমি প্রদান করছি, কিন্তু এক্সিকিউটিভ কস্ট যেটা আছে আমার এখানে, এই যে এক্সিকিউটিভ কস্টটা, সেই এক্সিকিউটিভ কস্টটা আমি এখানে বাদ দিয়ে দিব 51, কেমন 51 আমি বাদ দিয়ে দিব। বাদ দিলে আমার এখানে আছে 69,529.49। তার মানে এই এক্সিকিউটিভ কস্টটা আমি বাদ দিয়ে দিব, এইটা আমি প্রেজেন্ট ভ্যালু করব না, এটা আসবে না। তাহলে আমাকে এখন কি করতে হবে, আমি কয়েকটা ভাবে জিনিসটা করতে পারি, তোমরা দেখো। সেটা হলো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান সমান এ আই এন, কেমন এই সূত্র দিয়েও আমি এটা করতে পারি। তোমরা যারা ফিন্যান্স সম্পর্কে তোমাদের যাদের আইডিয়া আছে তারা দেখবা, হ্যাঁ, এভাবেও করা যায়। তাহলে 1+i এই, তাহলে আমার এখানে অ্যানুয়াল পেমেন্ট হলো 69,529.49, ইন্টারেস্ট হলো 12%। এরপরে আমি 1+1+1 2, হ্যাঁ, এই হলো আমার 10 বছর। এরপরে 1+1 2, ওকে। তাহলে আমি এখানে এটা করে ফেলতে পারি। তাহলে এটা হলো যে 5,79,412, কেমন, আমি দশমিক নিব না। এবার আমি এই সংখ্যাগুলা এখানে লিখে ফেলার চেষ্টা করছি। 1:1 0.678026 গুণন 1:1:2। তাহলে আমি একাধারে গুণ করে দিব 5,79,412 গুণন 0.678026,
গুণন 1:1:2। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে 4,39,999.16, 4,39,999 আমরা পেয়ে গেলাম। এটাকে আমি যেহেতু আমি 4 লক্ষই লিখতে পারি, 4,40,000 আমি লিখতে পারি। কেমন? আমি প্রিয় শিক্ষার্থী, আমি কী নির্ণয় করলাম তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। সেটা হলো যে আমি এভাবে নির্ণয় করলাম 83% যদি হয়, 75%-এর বেশি, তাহলে আমার এটা ক্যাপিটাল লিজ, এই গেল একটা। দ্বিতীয় হলো যে আমি এটার মাধ্যমে কি নির্ণয় করলাম, আমি প্রতি বছর আমি 72,000 টাকা করে অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট প্রদান করছি, সেখানে এক্সিকিউটিভ কস্ট থাকলে সেটা বাদ যাবে, সেটা আসবে না। দ্বিতীয়ত হলো আমি আরেকটা বিষয় তোমরা খেয়াল করো, আমার এখানে যে একটা বিল্ডিংয়ের এই যে আনগ্যারান্টেড যে আমার রেসিডুয়াল ভ্যালু আছে, সেই আনগ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু 10,000 টাকা আমার এখানে, আমি যখন প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করলাম এটা এখানে আসেনি। এর কারণ হলো লিজি এই টাকাটা প্রদান করতে রাজি নয়। যে আনগ্যারান্টেড যখন থাকবে তখন মনে রাখবা লিজি মেয়াদ শেষে এই সম্পত্তিটা প্রদান করতে, মানে এই টাকাটা প্রদান করতে চাচ্ছে না। যদি প্রদান করতে রাজি থাকে তাহলে এখানে তো গ্যারান্টেড রেসিডুয়াল ভ্যালু, তাহলে সে এটা করতো, এবং যেহেতু সে চায় নাই তাহলে এটা। আমরা এখানে কি নির্ণয় করলাম মূলত, এটার মাধ্যমে আমি যেটা নির্ণয় করলাম তোমরা একটু দেখো, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মূলত আমি এখানে আমরা প্রেজেন্ট ভ্যালুতে যেটা নির্ণয় করছি সেটা হলো, ধরো এখানে 10 ইয়ার্স। কেমন? আমি এই মুহূর্তে এই সম্পত্তিটার ফেয়ার ভ্যালু হলো, বাজারে মূল্য হলো 4,40,000। ঠিক আছে, 4,40,000 বর্তমান ফেয়ার ভ্যালু। আমরা এটা দিতে পারি ফেয়ার ভ্যালু 4,40,000। ঠিক আছে, তাহলে আমি যে অ্যানুয়াল রেন্টাল পেমেন্ট প্রদান করব সেই টাকাগুলার আমি যদি বলি আজকের মূল্য, যেমন প্রেজেন্ট ভ্যালু হলো 4,40,000। অর্থাৎ মনে রাখতে হবে আমাদের এখানে একটা বিষয়, সেটা হলো যে আমরা যখন এই বিষয়টা আমরা এখানে করলাম, সেটা হলো যদি আমি যে সম্পত্তি আমি যে কিস্তি পরিশোধ করলাম, এই কিস্তিটার টোটাল আজকের মূল্য যদি এটা 90% বা তার বেশি হয়, তাহলে আমি এই লিজ গ্রহণ করব এবং আমার এটা ক্যাপিটাল লিজ। তার মানে আমার আজকের পেয়ার ভ্যালু হলো আমার এখানে 4,40,000, এবং আমি যে অ্যানুয়াল যে রেন্টাল পেমেন্ট প্রদান করলাম সেটার আজকের মূল্য হলো আমার কত, 4,40,000। তাহলে আমি এটা 100% হয়ে গেল। তাহলে বলছে যে 90% বা তার বেশি যদি ফেয়ার ভ্যালু হয়, প্রেজেন্ট ভ্যালু হয়, 90% বা তার বেশি প্রেজেন্ট ভ্যালু হয় কার সাথে, ফেয়ার ভ্যালুর সাথে কম্পেয়ার, তাহলে অর্থাৎ আমি যে ফেয়ার ভ্যালু মানে আমি যে সম্পত্তিটা লিজ নিব সেই সম্পত্তিটার যে বাজার মূল্য 4,40,000 এখানে দেওয়া আছে, সেই 4,40,000 এবং আমি যে কিস্তি প্রদান করবো, যে তোমরা দেখতে পাচ্ছ কিস্তি, সেইটার আজকের মূল্য যদি 4,40,000 বা তার 90%-এর মধ্যে থাকে, তাহলে আমি এটা ক্যাপিটাল লিজ। তো আমার এটা 100% আছে, তাহলে আমি বলতে পারি আমার এটা ক্যাপিটাল লিজ। কেমন? তো তোমরা বইয়ের মধ্যে আরও অনেকভাবেই এটা করা যায়, আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এ পর্যায়ে আমাদের কাছে প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে এখানে 2014 সালের আমি যে জাবেদা জানতে চাওয়া হয়েছে। তো আমরা এখানে প্রথমে লিখব বুকস অফ কিম্বারলি ক্লার্ক, যেটাকে আমরা লিজি বলে থাকি। কেমন? এটা লিজির আমরা লিজি সে কিভাবে এই জাবেদাটা হিসাবভুক্ত করবে। তো আমরা প্রথম যে জাবেদাটা আছে 2014 সাল জানুয়ারি 1, কেমন, সে কি করবে মনে রাখবা। সে যখন লিস্টটা নিল, যে প্রথমে আমরা এভাবে লিখব লিজ ইকুইপমেন্ট ডেবিট। কেমন? লিজ ইকুইপমেন্ট ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট। কত টাকা? এখন এখানে একটা প্রশ্ন,
যে আমি কোনটাকে আমি দেখাবো। কেমন? মনে রাখবে যে আমার এখানে যে ফেয়ার ভ্যালু যেটা আছে সেই ফেয়ার ভ্যালুটাই আমি এখানে দেখাবো। তাহলে ফেয়ার ভ্যালু কত আছে? 40,000। তাহলে 4,40,000 আমার এখানে ফেয়ার ভ্যালু দেওয়া আছে। কেমন? এইটা তোমরা একটা বিষয় এখানে খেয়াল রাখবা, সেটা হলো যে আমার এখানে যে প্রশ্নে ফেয়ার ভ্যালু দেওয়া আছে, যেহেতু ফেয়ার ভ্যালু দেওয়া আছে তাহলে ফেয়ার ভ্যালুটাই আমি এখানে হিসাবভুক্ত করলাম। এটা হলো জানুয়ারির 1। তো আমি যেহেতু 2014 আর লিখলাম না, তাহলে ডিসেম্বর 31 এখন আমাকে ইন্টারেস্ট প্রদান করার সময়। কেমন? আমি এখানে এখন একটা কিস্তি পরিশোধ করব, আমার একটা কিস্তি পরিশোধ করব। তো সেখানে আমি কিভাবে সেটা পরিশোধ করব দেখো। তো আমি প্রথম যে কিস্তিটা আমি পরিশোধ করব, তোমরা এখানে দেখো। প্রথমে এখানে দেওয়া আছে যে আমি এখানে দেওয়া আছে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। কেমন? ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। ওকে, আরেকটা দেওয়া আছে ইন্টারেস্ট পেবল ক্রেডিট। তো এখানে যেই বিষয়টা আমরা এখানে খেয়াল রাখবো সেটা হলো যে আমাদের প্রথমে আমাদের আরেকটা জাবেদা এখানে বাদ পড়ে গেছে, সেই জাবেদাটা আমরা প্রথমে দেওয়ার চেষ্টা করি। প্রথম কাজ হলো যে আমি এক একটা কিস্তি আমি প্রদান করতে হবে। সেই কিস্তিটা আমি কত কিস্তি প্রদান করলাম, এটা জানুয়ারি 2001-এ। সেটা হলো যে এক্সিকিউটরি যে কস্ট আছে, এক্সিকিউটরি কস্ট, হ্যাঁ, ডেবিট, আমার এক্সিকিউটিভ কস্ট ডেবিট, লিজ লাইবিলিটি। এক একটা দায় যখন দিব তখন লিজ লাইবিলিটি ডেবিট। এটা হলো লিজ লাইবিলিটি ডেবিট। কেমন? এটা হলো যে 2470.51, আর এটা হলো 69,529.49। কেমন? এরপরে আসো আমি এখানে পরিশোধ করব ক্যাশ হলো আমার ক্রেডিট 72,000। এই গেল এটা। অর্থাৎ আমি প্রত্যেক বছর যেহেতু জানুয়ারিতে আমি কিস্তি প্রদান করব, তাহলে এক্সিকিউটিভ কস্টটা ডেবিট, লিজ লাইবিলিটি ডেবিট, আমার এটা ক্যাশ। অর্থাৎ আমি এই যে এই খরচটা আমি কিন্তু প্রত্যেকটা কিস্তির সাথে এই খরচটা আলাদা করে আমি দেখাবো। কেমন? আচ্ছা, এবার আসো ডিসেম্বর 31। কেমন? আমাদের এখানে হবে এই ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। তো আমরা কিভাবে এই ইন্টারেস্টটা আমরা এখানে হিসাবভুক্ত করব, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। আমাদের এখানে প্রথম যে কাজটা হবে সেটা হলো যে 4 লক্ষ যে আমার এখানে 40,000 টাকা আছে, সেই 4,40,000 থেকে আমি এই টাকাটা বাদ দিয়ে দিব। 69,529.49 আমি কি করব? বাদ দিব। কেমন? সেটা আমি বাদ দিব। সেটার বাদ দিয়ে আমি সেটার এই 12% নির্ণয় করব। এই গেল একটা। প্রথমে আমি 12% এটা নির্ণয় করলাম। ঠিক আছে? এবার এই 12% আমি এটা তো আমার এখানে কত আসলো, সেটা আসলো হলো যে 4,40,000 মাইনাস 69,529.49। তাহলে আসলো যে আমার কাছে সেটা হলো 44,456। তাহলে আসলো 44,456.46। 44,456.46। তো আশা করি তোমরা অঙ্কটা অলরেডি দেখেছো। এবার আমরা এখানে একটু সমাধান করার চেষ্টা করি 2015 সালটা। কেমন? তাহলে তোমরা বুঝতে পারবা। অর্থাৎ মনে রাখবা যে এখানে একটা বিষয় তোমরা খেয়াল রাখবা, সেটা হলো যে আমরা বছরে এইগুলো। এখন আমাদের আরেকটা বিষয় এখানে রয়ে গেছে, সেটা হলো ডেপ্রিসিয়েশন। ডিসেম্বর 31 ডেপ্রিসিয়েশন। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন
ক্রেডিট। যেহেতু এটা স্টার্ট লাইন মেথডের, তো আমরা কিভাবে ডেপ্রিসিয়েশনটা নির্ণয় করব? তোমরা একটা বিষয় খেয়াল করো, আমি এখানে ভাগ দিব 10 দিয়ে, তাহলে 44,000 আমার হবে ডেপ্রিসিয়েশন। মনে রাখবা ডেপ্রিসিয়েশনটা আমরা চেষ্টা করব এই ডেপ্রিসিয়েশনটা আমরা খেয়াল রাখবো, আমি যত বছর আমি ব্যবহার করব অত বছরের আমি ডেপ্রিসিয়েশনটা ধরবো, কেমন? আচ্ছা, এবার যাই আমি 2015 সাল, এই 15 সালের যে জাবেদাটা করার চেষ্টা করব। তাহলে 2015 সালের জাবেদার মধ্যে প্রথম যে জাবেদাটা হবে, মনে রাখবা লিজের জাবেদা একবারেই হবে, কেমন? এরপরে আমরা ওই জাবেদাটা আবার দেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের এখানে ডিসেম্বর 31-এ যে জাবেদাটা হবে সেটা হলো যে, আবার আমরা লিখব এখানে এক্সিকিউটিভ কস্ট ডেবিট, এক্সিকিউটিভ কস্ট ডেবিট 2470.51, কেমন? 2470.51। এরপরে আমরা করব ইন্টারেস্ট পেবল। এই যে দেখো এখানে যে ইন্টারেস্টটা ছিল সেটা আমি পরিশোধ করব। মনে রাখতে হবে যে আমি আবারও বলছি, যেহেতু আমরা এই 2015 সালের, খেয়াল রাখবা জানুয়ারি 1, কেমন? তাহলে 2015 সাল, আমি একটা জিনিস তোমাদেরকে বলি, আমাদের কিন্তু অঙ্কের মধ্যে বলা আছে প্রত্যেকটা সে রেন্টালটা সে প্রত্যেক বছরের শুরুতে প্রদান করবে। তো আমি তোমাদেরকে জাবেদাগুলো দেখিয়ে তারপর আবার বলছি। তাহলে এখানে এই যে কিস্তিটা সেটা কিন্তু সে এখানে প্রদান করতে পারেনি, সেটা এখানে হবে। তাহলে ইন্টারেস্ট পেবল ডেবিট 44,456.46, কেমন? 400। এরপরে আসবে আবার লিজ লাইবিলিটি ডেবিট হবে যে 25,073.03, কেমন? তো এটা আসবে। এটা কিভাবে আসলো আমরা এখন আবার দেখব। এরপরে আসো ইন্টারেস্ট পেবল ক্যাশ হবে 72,000, ক্যাশ ক্রেডিট 72,000। বিষয়টা হলো, আমি আবারও ক্লিয়ার করছি বিষয়টা, তোমরা দেখো। সেটা হলো যে মনে রাখবা অ্যাকাউন্টিংয়ের নিয়ম হলো যে যদি বছরের শুরুতে কিস্তি প্রদান করা হয় তাহলে অ্যাডজাস্টটা বছরের শুরুতে হয়। কিন্তু আমরা এখানে যেটা দেখলাম সেটা হলো যে এই যে কিস্তিটা সে যখন নাকি বছরের শুরুতে প্রথম কিস্তিটা দিল, সেখানে তার লিজ লাইবিলিটি ডেবিট, এক একটা কিস্তি যখন সে প্রদান করবে তখন তার লিজ লাইবিলিটি ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে, কেমন? এরপরে ডিসেম্বরের 31 তারিখে সে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট, অর্থাৎ এটা হবে পরের বছরের শুরুতে গিয়ে তার অ্যাডজাস্ট হবে। তাহলে পরের বছরের শুরুতে আবার সে 72,000 টাকা প্রদান করবে। সেই 72,000 টাকার মধ্যে সে এক্সিকিউটিভ কস্ট দিবে, এক্সিকিউটিভ কস্ট প্রতি কিস্তিতেই সে দিবে। এরপরে সে ইন্টারেস্ট পেবলটা অ্যাডজাস্ট হবে এই বছরের ইন্টারেস্ট পেবল। কারণ হলো যে মনে রাখতে হবে ইন্টারেস্টটা যদি প্রত্যেক বছরের জানুয়ারিতে প্রদান করা হয় তাহলে এখানে অ্যাকাউন্টিংয়ের নিয়ম হলো যে মনে রাখবা যে আমাদের হিসাব হলো জানুয়ারি থেকে ডিসেম্বর, কেমন? ডিসেম্বর। প্রশ্ন হলো যদি পরের বছর জানুয়ারিতে গিয়ে আমার হিসাব হয়, অ্যাডজাস্ট হয় বা কিস্তি হয়, তাহলে এখানে আমি সেটাকে পেবল হিসাবে দেখাবো এবং এখানে আসি সেটাকে আমি পে করে দিব। মনে থাকবে? পে করব। তাহলে আমি তো এখানে যাইনি, এটা তো পরের বছর না, এটা হলো 2014, এটা হলো 2015। যেহেতু এটা 2015, এখানে তো আমি যাইনি, সো এখানে আমাকে দেখাতে হবে ইন্টারেস্ট পেবল, যেটা আমি এখানে এই যে এখানে আমি দেখালাম ইন্টারেস্ট পেবল। এখন আমি এখানে আসি টাকাটা পে করব। এখানে যখন হবে তখন হবে ইন্টারেস্ট পেবল ক্রেডিট ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। এখানে আসি আমি দেখাবো এই ইন্টারেস্ট পেবল ডেবিট ক্যাশ ক্রেডিট। কারণ আমি যেখানে পে করব, আমি মনে রাখতে হবে আমি পে করব জানুয়ারিতে। অ্যাকাউন্টিং অ্যাডজাস্টমেন্টের মধ্যে মূল যে কনসেপ্টটা সেটা সেখানে বলা আছে যে যদি আমার এমন হতো যে ডিসেম্বরে আমি প্রত্যেকটা কিস্তি প্রদান করতাম,
তাহলে এটা হতো না। তার মানে যদি জানুয়ারিতে প্রদান করার কারণে ডিসেম্বরে আমার ইন্টারেস্ট পেয়েবল হলো, যে জন্য আমাকে এটা করতে হবে। তার মানে এই প্রতিবারে আমাকে এভাবেই করতে হবে। এর পরবর্তীতে আমরা যে জাবেদাটা করব সেটা হলো যে আমরা আবার একটা এই বছরে ডিসেম্বর 31, হ্যাঁ ডিসেম্বর 31 আমরা আবার ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে আমাদের আবার কত টাকা দেখাতে হবে? মনে রাখতে হবে আমরা এখানে যে কিস্তিটা আমরা এখানে বাদ দিয়েছিলাম সেইটা আমাকে দেখাতে হবে, কেমন? তাহলে আমি এখানে যেটা করছিলাম যে সেটা হলো 4,40,000 মাইনাস 69,529.49, কেমন? এটা আমি বাদ দিলাম, ঠিক আছে? এখানে যেমন এটা বাদ দিলাম, ঠিক আছে? এখানেও আবার আমাকে মনে রাখতে হবে যে এখানে আমি অলরেডি যখন এটা নির্ণয় করব তখন আমাকে আবার এটা নির্ণয় করতে হবে। তো আমি দেখি যে এখানে আমি যখন 4,40,000 মাইনাস 69,529.49 বাদে তখন দেখো আমার এখানে আছে কত টাকা আছে, সেটা হলো আমার এখানে 41,000 কত 41,467, কেমন? তো এখানে আমার এই জিনিসটা যখন আমি করলাম তখন সেখানে আমার হলো যে 4 লক্ষ, এই যে এটা বের করলো। এবার আমি এখানে আবার যেটা করব সেটা হলো যে এখানে আমার আসবে হলো 3 লক্ষ। দেখো এটা বাদ দেওয়ার পরে 3 লক্ষ গুণন 12%, তাহলে আমার এখানে আসছে যে 41,000 এটা। তাহলে আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হলো মাইনাস 25,073.03 গুণন 12%, কেমন? আচ্ছা, এটা কি করতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হলো যে দেখো আমার মনে রাখতে হবে যে আমার প্রতিটা কিস্তির সাথে আমার লিজ লাইবিলিটিটা বাদ যাবে। তাহলে আমার এখানে যেটা আসছে সেটা হলো 4,40,000 থেকে প্রথমে আমি এখানে এই বাদ দিব হলো যে এই লিজ লাইবিলিটিটা, কেমন? তো লিজ লাইবিলিটি বাদ দেওয়ার পরে আমার এখানে এটা আসছে। এখানে আমি যেটা দিব সেটা হলো এখানে একটা লিজ লাইবিলিটি আমার এখানে আছে। তো আমি এটা একবারেই দেখিয়ে দিলাম তোমাদের, মানে এখানে আমি লিজ লাইবিলিটি 4 লক্ষ থেকে এখানে একটা বাদ দিচ্ছি, এখানে আমি লিজ লাইবিলিটি বাদ দিলাম এটা। তাহলে আমার কত আসে দেখো, 4,40,000 মাইনাস 69,529.49 মাইনাস 25,073.03 গুণন 12। তাহলে আমার কাছে আসলো 41,400, আমি 48 লিখবো, 41,448, কেমন? অর্থাৎ আমি ইজিলি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো এটা যদি তোমরা ঋণ পরিশোধ তালিকা করো তাহলে তোমাদের কাছে সহজ হবে, যদি ঋণ পরিশোধ তালিকা না করো তাহলে জিনিসটা একটু কঠিন লাগবে। তো আমি পরবর্তীতে একটা অঙ্কের মাধ্যমে তোমাদেরকে ঋণ পরিশোধ তালিকা করে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা ডিসেম্বর 31 আমরা যেটা করব সেটা হলো ডেপ্রিসিয়েশন আমাদের এখানে আছে, আমরা দেখব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট 44,000, একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 44,000, কেমন? তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। অর্থাৎ জাবেদার ক্ষেত্রে মনে রাখবা যে বছরের শুরুতে যখন হবে তখন আমি সম্পত্তি কিনবো, এরপরে প্রত্যেক বছরের শুরুতেই কিন্তু আমি এক একটা কিস্তি দিব, মনে রাখবা। এটাও জানুয়ারি আমি দিব, জানুয়ারি 1, কারণ হলো কিস্তির টাকাটা কিন্তু আমি বছরের শুরুতে দিচ্ছি। আচ্ছা, তাহলে এটা আমি কি করলাম মনে রাখতে হবে, আমি কিস্তির টাকা বছরের শুরুতে দিচ্ছি, তাহলে মনে রাখতে হবে ইন্টারেস্টটা আমার বছরের শেষেই হয়, ইন্টারেস্ট কখনো বছরের শুরুতে হয় নাই, যেই জন্য এখানে ইন্টারেস্ট পেয়েবল কথাটা আসছে। এরপরে আমি এই বছরে আমার ইন্টারেস্ট আসছে এটা ডেপ্রিসিয়েশন, এটা পরের বছরের শুরুতে আমি আবার একটা কিস্তি দিব, সেটা হলো এই যে ইন্টারেস্ট। তোমরা মনে রাখবা বছরের শুরুতে প্রথম বছর যখন আমি কিস্তি দিব সেখানে কখনো ইন্টারেস্টটা আসবে না, কেমন? তাহলে বছর শেষে যে ইন্টারেস্টটা সেটা পরের বছর গিয়ে এখানে যে অ্যাডজাস্ট হবে, কেমন? ওকে,
তাহলে আমার এই 72,000 টাকা আমি যে রেন্টাল পেমেন্ট পরিশোধ করব সেটার থেকে এগুলো অ্যাডজাস্ট হবে, সেখানে এক্সিকিউটিভ কস্ট বাদ যাবে, এখানকার যে ইন্টারেস্ট পেবল আছে সেটা বাদ যাবে, এরপর আমার দায় কতটুকু থাকবে এটা, এভাবে পরের বছর এভাবেই সিরিয়ালি যেতে থাকবে। তো আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমরা কোনো অসুবিধা হয় তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমাদের মনে রাখতে হবে ক্যাপিটাল লিজের ক্ষেত্রে সর্বপ্রথম আমাকে বাইর করতে হবে যে এবং আমি এখানে এটা ক্যাপিটাল লিজ কিনা, এইগুলো একটা ক্যাপিটাল লিজ কিনা সেটা নির্ণয় করার পরে আমাকে যে বিষয়টা চিন্তা করতে হবে সেটা হলো প্রেজেন্ট ভ্যালু এটা 90% কিনা এটা, এরপর আমি জাবেদার বিষয়টি আলোচনা করব। তো এই পর্যায়ে আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদ থাকবা, এই প্রত্যাশা করে এখানে শেষ করছি। খুদা হাফেজ।